একটা হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে আমাদের হয়তোবা অত বেশি প্রত্যাশা এই অর্থে থাকছে না যে একটা বাজেট কোন দর্শনের ভিত্তিতে প্রণীত হবে তার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করে বলে আমরা মনে করি। তা সেটা একটা নির্বাচিত সরকার হলে তার দর্শনের সাথে আমাদের ডিফারেন্স থাকলে আমরা বুঝতাম যে তার পজিশন কি। কিন্তু এই সরকার আমরা দেখছি মানে এটা যেটা করলো গতানুগতিক ধারার কাজটা করলো। এবার আমার এই পর্বের থার্ড প্রশ্ন, তো ওনার সামনে কি এই আর কেউ কোনো অল্টারনেট ছিল না? আমরা তা মনে করি না। মনে করি না এই কারণে যে এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তার প্রতি যে পরিমাণ মানুষের সমর্থন, তো অন্তত পক্ষে সেই সাধারণ মানুষের স্বার্থের দিকে একটু বিশেষভাবে তাকাতে পারতেন। এই যে আমার পাশের ভাই যে কথাটা বললেন, দেখেন আমাদের এই দেশটা বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যে প্রাইভেট সেক্টর কথা বলতে বলতে অনেকেই অনেক কথা বলে, কিন্তু কৃষিক্ষেত্রে যে প্রাইভেট সেক্টর সেটি তো সবচেয়ে বড় সেক্টর, যেখানে সাধারণ মানুষ এইখানে আছে। তো সেইখানে নজর কোথায়? গার্মেন্টস শ্রমিক বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব, নজর কোথায়? আমার বিদেশের যারা থাকে সেখানে নজর কোথায়? এসএমই খাত যেটা দীর্ঘদিন সংকটে আছে সেইটা উদ্ধারের নজর কোথায়? বেকারত্বের হার বেড়ে চলেছে, দারিদ্র্য বেড়ে চলেছে, সেইটা উদ্ধারের জায়গা কোথায়? আর সবচেয়ে বড় কথা, এই গণঅভ্যুত্থানের যে বৈষম্যহীনতার কথা এসেছে আমরা তো সেটার আলামত টের পেলাম না। কিন্তু কথাটা এই কারণে বললাম, এত সমর্থন সরকার যদি অন্তত পক্ষে ধরেন করজাল বিস্তৃত করা, বড় লোকের উপরে ট্যাক্স বাড়ানো এবং সম্পদের কর বাড়ানো, লুটের টাকা উদ্ধার করা, অন্য জায়গা থেকে এনে, যেটা আপনারই প্রতিবেদনে বলছে কি কেকের শেষ অংশ শিক্ষা অমুক জায়গা অল্প একটু ভাগ করে দিলেন, সাধারণ মানুষকে অল্প একটু ভাগ করতে হবে না, অনেক বেশি ভাগ করতে পারতেন। কিন্তু আমার ধারণা সেইখানে ফেল করেছেন। তার কারণ পুরনো ধাঁচে যে মুক্তবাজারের নামে বাংলাদেশে লুটপাটের ধারার অর্থনীতি, সেই ধারাই উনি বহমান রেখেছেন। সুতরাং মেলা প্রত্যাশার কিছু এইখানে আমরা দেখতে পাইনি।